প্রিপেড মিটার করার পর থেকে আমাদের প্রতি মাসে ১,৫০০ টাকা লাগে, জাস্ট একটা ফ্যান ২টা লাইট। এবার আমরা একটি আবাসিক মিটারের অঙ্ক মেলাবো, যেখানে দেখব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকের খাতায় কিভাবে ধাপে ধাপে বাড়ছে বিদ্যুৎ বিল। ৪০০, কারো ৩০০, এখন তার ডবলের চেয়েও বেশি আসে। অনেক সময় মিটারটা লক হয়ে যায়, ওদেরকে ফোন করলে ওরা আসে না। মিটারের ডিমান্ড চার্জ একটা বাড়ায়, আর ভুতুরে বিলটা আসলে আমাদের যে সফটওয়্যার আছে এটা খুব কম। ৪ কোটি মিটারের মধ্যে 10টা মিটার তো মানে এটাকে তো বড় করে দেখা যায়। এই কমপ্লেইনগুলো নিয়ে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে কেন হইতেছে। দর্শক, আমরা দেখছিলাম এবং শম্পা, এখানে যে চিত্রটি নিশ্চয়ই আপনি দেখেছেন এবং বুঝতে পারছেন যে বিদ্যুতের যে প্রিপেইড মিটার রয়েছে সেই বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত যেই বিল রয়েছে সেই বিলের একটি অভিযোগ পাওয়া গেছে এবং একই সঙ্গে ডিমান্ড চার্জ এবং মিটারের যে ভাড়া রয়েছে সেই নিয়েও আপত্তি রয়েছে কিন্তু গ্রাহকদের। তন্ময়, এদিকে মিটারের নির্ধারিত বিলের বেশি টাকা নেওয়ার সুযোগ নেই বলেই কিন্তু দায় সারছে যেসব কোম্পানি বিদ্যুৎ বিতরণকারী হিসেবে বাজারে রয়েছে তারা। তন্ময়, সান্ধ্যবাজারে নিয়ে থাকছি বিস্তারিত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। কোরবান ঈদকে সামনে রেখে মশলার চাহিদা অনেক গুণ বেড়ে যায় অন্য মাসের তুলনায়। ইম্পোর্টের খরচটা বাড়তেছে, এলসি করতে পারতেছেন না, বিভিন্ন সময় ইন্ডিয়া অনেক সময় মাল দিচ্ছে না, গাড়ি ভাড়া এবং এদিকে ডলার সব কিছু কষ্ট মিলিয়ে পণ্যের বাজার বেড়ে যাচ্ছে, কিছু করার নাই। ১,৬০-৭০ একে কেনা পরে ১০ টাকা ভ্যান ভাড়া দেওয়া লাগে, তাহলে ৮০-৯০ টাকা পড়ে যায়, আর আমরা বিক্রি করে খুচরা হলে ৪৫ টাকা হালি। ডিমের দাম তো এক থাকে না, থেকেই কমে থেকেই বাড়ে। আমরা তো ছোট ব্যবসায়ী, প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার জন্য একটা বাজেট থাকে, এখন ডিমের দাম বাড়তি হচ্ছে যার কারণে আমাদের বাজেটটা কুলাতে পারতেছি না আমরা। তন্ময়, আসছে কোরবানি এবং এই কোরবানির আগেই আরও এক দফা মশলার দাম বেড়েছে, পাশাপাশি বেড়েছে ডালের দামও। এবং বাড়তে বাড়তে ডিমের যে দাম রয়েছে সেই দাম হাফ সেঞ্চুরি করেছে। শম্পা, এ নিয়ে দর্শক সান্ধ্যবাজারে আপনাদের জানাবো বিস্তারিত। তবে শুরুতেই জানাতে চাই বিদ্যুতের প্রিপেইড মিটারের ভোগান্তির খবর। প্রিপেইড মিটার বসানোর পর থেকেই অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ রয়েছে গ্রাহকদের। আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও দেশজুড়ে আলোচনায় রাঙামাটিতে দিনমজুরের স্ত্রী শাবানা বেগমের ১১০০ টাকার বিল বেড়ে হঠাৎই ৬৪,০০০ টাকা হয়ে যাওয়ার ঘটনা। কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত বিলের বাইরে ১ টাকাও অতিরিক্ত কেটে নেওয়ার সুযোগ নেই। অনেকটাই সমাধান হয়েছে ভুতুরে বিলের বলেও তারা জানিয়েছেন। মাঝার মাহবুবের প্রতিবেদনে দেখব বিস্তারিত। রাজধানীর মুগদাপাড়া এলাকার এই গলির প্রত্যেক ভবনে গেল ফেব্রুয়ারিতে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বসিয়েছে বিতরণ কোম্পানিগুলো। এরপর থেকেই পরবর্তী ৩ মাসে বিদ্যুৎ বিলের পরিমাণ দ্বিগুণ বেড়েছে বলে অভিযোগ গ্রাহকদের। লোনে আছে এগুলো, এই হিসাব মনে করা যায়, কিন্তু আমি তো মুগদা, মালিবাগ, খিলগাঁও, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকার স্থানীয়রা বলছেন, পোস্টপেইড মিটারে যেখানে এক মাসে বিল আসতো ১,০০০ টাকার নিচে, সেখানে প্রিপেইড মিটার বসানোর পর ১,০০০ টাকা রিচার্জ করলে ফুরিয়ে যাচ্ছে এক সপ্তাহেই। ভুতুড়ে বিলের অভিযোগ করছেন অনেক পোস্টপেইড গ্রাহকও। আমার ভাড়াটিয়া যারা থাকতো তাদের আসতো কারো ৪০০, কারো ৩০০, কারো ৬০০, এখন তার ডবলের চেয়েও বেশি আসে। ফেব্রুয়ারি থেকে মার্চে প্রায় ৩,০০০-এর উপরে বেশি আসছে, ১২০০-র উপরে যায় নাই, আর এখন প্রতি মাসে ২,৫০০ যাইছে। ১,০০০ টাকা বললে মিটার চার্জ নিয়ে যায় ৭০০-৮০০ টাকা আসে, কাটি দেখা যায় যে ৫০০ ঢুকেছে ২৫০ টাকা আছে। সবশেষ গেল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিদ্যুৎ বিলের সমন্বয় করে সরকার। সরকারের সে হিসেব অনুযায়ী এবার আমরা একটি আবাসিক মিটারের অঙ্ক মেলাবো, যেখানে দেখব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকের খাতায় কিভাবে ধাপে ধাপে বাড়ছে বিদ্যুৎ বিল। একজন গ্রাহক ৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করলে তার বিল আসবে ৩৯৪ টাকা, আর ১,০০০ ইউনিট ব্যবহার করলে ধাপে ধাপে বেড়ে তার বিল দাঁড়াবে ১২,৬৬০ টাকা। এর মধ্যে প্রথম ৭৫ ইউনিট ৩৯৪ টাকা, পরবর্তী ১২৫ ইউনিট ৯০০ টাকা, তৃতীয় ধাপের ১০০ ইউনিট ৭৫৯ টাকা, চতুর্থ ধাপের ১০০ ইউনিট ৮০২ টাকা, পঞ্চম ধাপের ২০০ ইউনিট ২,৫৩৪ টাকা, আর ৬০০ ইউনিট থেকে পরবর্তী প্রতি ইউনিটের জন্য গুনতে হবে ১৪ টাকা ৬১ পয়সা, অর্থাৎ ৫ টাকা ২৬ পয়সার ইউনিট বেড়ে হবে ১৪.৫ টাকা। সেই সঙ্গে ধাপে ধাপে বড় হবে বিদ্যুৎ বিলের অঙ্কও। ১১,২৩৩ টাকার বিলের সঙ্গে যোগ হবে ২১০ টাকার ডিমান্ড চার্জ, ৪০ টাকা মিটার ভাড়া, ৫% ভ্যাট, বিলম্ব হলে মোট বিলের আরও ৫%। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এই হিসেবের বাইরে ১ টাকাও বাড়তি নেওয়ার সুযোগ নেই তাদের।
মিটারের ডিমান্ড চার্জ একটা বাড়ে, আর এটা মাসে একবারই কেটে নেয়। মন্ত্রণালয় থেকে একটা কমিটিও করা আছে, ওনারা ওই যে প্রতি মাসে মিটিং করে প্রত্যেক সংস্থার সাথে যে কারো অস্বাভাবিক বিল আছে কিনা। আর ভুতুরে বিলটা আসলে আমাদের যে সফটওয়্যার আছে এটা খুব কম। তবে প্রিপেইডে যে টাকা কেটে রাখা হচ্ছে পোস্টপেইড বিলের মতোই তার পূর্ণাঙ্গ হিসেব চান গ্রাহকরা। আপত্তি ডিমান্ড চার্জেও। আমরা যদি মিটার কিনে আনি তা আমাদের মিটারের বিল নেব কেন? প্রথম ঢুকাচ্ছি 1200 টাকা, ঢুকানোর পরে 200-300 টাকা কেটে ফেলছে অটোমেটিক। এরপর আবার ঢুকাইছি 1200, আবার এই সেম কাহিনী। ওটা আবার 11 রে। আর ডেস্কো বলছে ভুতুরে বিল তো হচ্ছেই না, বরং চাইলে ওয়েবসাইটে আইডি খুলে বিস্তারিত তথ্য জানতে পারবেন গ্রাহকরা। মোবাইল অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করেন, এটাতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, তাহলে আপনার প্রতিদিনের ব্যবহার, প্রতি মাসের ব্যবহার, পিছনের 12 মাসের ব্যবহার আপনি দেখতে পারবেন। এ তো গেল বিদ্যুৎ বিলের গাণিতিক হিসাব। তবে রাঙামাটির শাবানা বেগমের 1100 টাকার বিদ্যুৎ বিল বেড়ে যে 64,000 টাকা হয়ে গেল, তার উত্তর মিলবে কোথায়? মে মাসের আগের মাসে আসছে 1111 টাকা, এর পরের মাসে আসছে 919 টাকা। ডিজিটাল মিটার 8 কার্ড মিটার দেওয়ার পরে আসছে 64,335 টাকা। আমরা কিভাবে এত বিল হইল? যদিও কর্তৃপক্ষ বলছে প্রিপেইড মিটার বসানোর পর পেছনের বকেয়া বিল মিলে বড় হয়েছে অঙ্ক। এটা আসলে নতুন করে বিল চাপিয়ে দেওয়া না, যে রিডিংটাকে কম হয়েছে, যে রিডিংটা মিটারে রয়ে গেছে ঠিক সেম রিডিংটাই, মানে এটা তো কম্পিউটার সেন্টার থেকে বিল হয়, সেই বিলটা হয়েছে আর কি। এমন ব্যাখ্যা দিয়ে যখন দায় সারেন কর্তৃপক্ষ, তখন বেশিরভাগ সময়ই সুরাহা হয় না অভিযোগের। আর তাতেই কি বছরের পর বছর চলতে থাকে ভুতুরে বিলের আলোচনা। সেই নিষ্পত্তি যদি ভোক্তাকে যদি সন্তুষ্ট না করতে পারে, তাহলে অভিযোগ নিষ্পত্তি হয়েছে এটা বলা যায় না। আমি চার্জ আগে আপনাকে দিয়ে রাখলাম, তারপরে আমি যে পরিমাণ বিদ্যুৎ খরচ করবো তার বিল দেবো। তা আপনি সেই পরিমাণ বিদ্যুৎ না থেকে আমাকে যদি লোডশেডিং এর আওতায় রাখেন, তাহলে আপনার ডিমান্ড চার্জ আমার কাছ থেকে নেওয়া যৌক্তিক নয়। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন এ নিয়ে গাফলতি হলে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকরা সঠিক প্রক্রিয়ায় অভিযোগ জানালেও এখনো খোলা আছে সে পথ। 4 কোটি মিটারের মধ্যে 10টা মিটার তো মান্য হবে, আর এটাকে তো বড় করে দেখা যায় না, ঠিক না? বাট ওই কমপ্লেনগুলি তো নিয়ে আসতে হবে আমাদের। এই কমপ্লেনগুলো নিয়ে আমরা সলভ করার চেষ্টা করতেছি যে কিভাবে কেন হইতেছে। অনেকে স্টাফে বদলি করছে। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াটের বেশি। আর তীব্র গরমে এবার সর্বোচ্চ উৎপাদন হয়েছে 16,477 মেগাওয়াট। এরপরেও লোডশেডিং করতে হয়েছে 2,000 মেগাওয়াটের বেশি। মাজহার মাহবুব, এখন ঢাকা। চট্টগ্রামেও 9 লাখ গ্রাহকের কাছে এখন বড় অস্বস্তিদায়ক এই প্রিপেইড মিটার। শহরে নানা অভিযোগ তো আছে, গ্রামাঞ্চলেও নিরক্ষর বা স্বল্প শিক্ষিত এবং বয়োবৃদ্ধ গ্রাহকরা রিচার্জ করতে গিয়ে পড়ছেন নানা জটিলতায়। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহফুজ, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। চট্টগ্রাম অঞ্চলে প্রিপেড বিদ্যুৎ মিটারের গ্রাহক প্রায় 9 লাখ। তাদেরই একজন নগরীর রাহাত্তারপুলের ওষুধ ফার্মেসির মালিক রাশেদ। জানান 5 বছর আগে দোকানে বিদ্যুতের প্রিপেড মিটার লাগান তিনি। এরপর থেকে আছেন নানা রকম বাড়তি বিলের বিড়ম্বনায়। প্রতি মাসে বিলের পাশাপাশি ডিমান্ড চার্জ, মিটার ভাড়া যোগ হয়ে বিলের বোঝা চাপে ক্ষুদ্র দোকানির ঘাড়ে। তার মতো একই অবস্থা অনেকের। প্রিপেড মিটার করার পর থেকে আমাদের প্রতি মাসে 1,500 টাকা লাগে। জাস্ট একটা ফ্যান, 2টা লাইট, 1,000 টাকা ঢুকাইলে অনেক সময় এটা কাজ হয় না। ওগুলো প্রায় আমাদের অনেক ক্ষতি। সেদিন 600 টাকা পড়ছি, 336 টাকা কেটে ফেলছে, 264 টাকা মিটারে পড়ছে। তো এরকম যদি হয় আমাদের অবস্থা কিরকম হবে? আবাসিকের নতুন প্রিপেড মিটার সংযোগ নিতে গুনতে হয় 5,200 টাকা, বাণিজ্যিক পর্যায়ে 24,000। তাদের অভিযোগ, টাকা দিয়ে মিটার কেনার পরও প্রতিবার রিচার্জে মিটার ভাড়া কাটা হয়। তাছাড়া ভ্যাট দেওয়ার পরও ডিমান্ড চার্জের যৌক্তিকতা খুঁজে পান না তারা। এমন ভোগান্তির মাঝে বিড়ম্বনা বাড়িয়েছে টাকা রিচার্জে 180 থেকে 240 ডিজিটের নম্বর। বিদ্যুৎ বিভাগে এসব নিয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। মিটার একে লক হয়ে যায়, লকের জন্য অসুবিধা, মিটার আমাদেরকে ব্যাট কাটতেছে, কিন্তু রিকোয়েস্ট করলে বলতেছে চার্জ দিতে হবে 1,000 টাকা 1500 টাকা এর খুঁজে আমাদেরকে নিয়ে ফেলে। এত লম্বা টোকেন, আপনাকে একটার পর 20টার আপনি চাপ প্রেস করার পর আবার 20টা প্রেস করেন,
তাহলে এখানে যদি আপনি কোনো একটা ডিজিট যদি কোনো ভুল করে থাকেন আপনাকে আবার শুরু থেকে করতে হবে, এবং আপনি যদি পরপর 3 বারের বেশি আপনি ভুলটা করেন তখন দেখা যায় আপনার মিটারটা লক হয়ে গেছে। যদি 2 কিলোওয়াটের হয় তাহলে আমার 42 টাকা করে 84 টাকা করে আমার ডিমান্ড চার্জ কাটছে। যেখানে আমি 35 টাকা ডিমান্ড চার্জ দিতাম সেই ক্ষেত্রে আমার এখন দিতে হচ্ছে 84 টাকা ডিমান্ড চার্জ প্লাস মিটার রেন্ট আমার সাথে যুক্ত করে দিচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে এই মিটার রেন্ট আমরা কত বছর দেব? প্রতি মাসে বেশি টাকা কাটে আর অনেক সময় মিটারটা লক হয়ে যায়, ওদেরকে ফোন করলে ওরা আসে না। 300 টাকা ঢুকাইছিস তো 180 টাকা ইচ্ছি 135 টাকা হাঁড়ি ফেললি। এখন আর বিল করলে কুল না ফের। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন চট্টগ্রাম শহরে প্রিপেড মিটার ব্যবহারকারীদের ভোগান্তির চিত্র। এবার আপনাদের নিয়ে যাব চট্টগ্রাম শহরের বাইরে, অর্থাৎ এই শহর থেকে 21 কিলোমিটার দূরে হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে। জানাবো সেখানকার মানুষের প্রিপেড মিটার ব্যবহারের ভোগান্তির চিত্র। চট্টগ্রাম শহরের বাইরে হাটহাজারীর গ্রাম ফতেপুর। এখনও শহরের মতো শিক্ষিত বা সচেতন নন গ্রামের গ্রাহকরা। অনেকে আছেন বয়োবৃদ্ধ, যাদের নেই ডিজিটাল জ্ঞান। তাদের অভিযোগ মিটারে অনেক ডিজিট ইনপুট দিতে হয়, এতে বিপত্তি বাঁধিয়ে ফেলেন। এরপর 3 বার ভুল করলে মিটার লক হয়ে যায়। বিদ্যুৎ অফিসের লোক এসে ঠিক করে দিতে লেগে যায় 1 থেকে 2 দিন। তার জন্যও দিতে হয় সার্ভিস চার্জ। প্রিপেড মিটার তাদের কাছে ভোগান্তির যন্ত্র। তারা নজর দিলে হাফারা নাই দি বিষয় লিবে তারা যেখন কে বরিত পারি ইবা মোবাইলত বরিয়া নিলেও আর তো বুলজার বরি না পারি এবার আর 1,500 টাকা মানে লস কেজি। আমরা যখন মান্থলি বিল দিতাম তখন মনে করেন আমাদের প্রতি মাসে মাসে বিল দিয়ে দিলে আমাদের কোনো ঝামেলা ছিল না। এখন বর্তমান সময়ে হয়েছে কি এটা মনে করেন কার্ড মিটারের টাকা দিয়ে চলে যায়, মনে করেন রাতে চলে গেছে, হঠাৎ আমরা টাকা ঢুকাতে পারতেছি না, এরপর আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ে যাই। প্রতি কিলোয়ে 42 টাকা করে কাটে, এটা তো 2 কিলো 84 টাকা, ওগুলো তো নিচ্ছে ওগুলা। তারপর আমি তো আগের মিটারটা কিনছি, বলছিল মানে ফ্রি দিবে, এখন এটা ফ্রি পাই নাই আমি। ডিমান্ড চার্জ বলতে একটা জিনিস আসলে অনেক টাকা কেটে নিচ্ছে। এই যে আমি যদি 500 ঢুকাই তাহলে সেটা হয়ে যাচ্ছে 400, তো সেটা কেন হচ্ছে আসলে আমরা এটার সদুত্তর আসলে তারা দেয় না। গ্রাহকদের এত সব ভোগান্তি আর অভিযোগকে প্রিপেড মিটার সম্পর্কে সঠিক ধারণার অভাব বলছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। আগের ভুতুড়ে বিলিং সিস্টেম থেকে এটি অনেক বেশি গ্রাহক বান্ধব। বর্তমানে নতুন স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। এই মিটারে আগের মতো 200 ডিজিট ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না জানান তারা। ডিমান্ড চার্জটা উনি যত কিলোওয়াট লোড স্যাংশন করিয়েছেন ওইটা যে মাসের শেষে বিল আসতো এটা আগেই কেটে নেওয়া হয়। প্রথম যখন মাসে 2000 টাকা ঢুকেছে, এইটা দিয়ে যদি তার 15 দিন যায়, মাসের 15 তারিখের পরে 2000 টাকা ঢুকাইলে আর 15 দিন যাচ্ছে না, কারণ উনি বেশি বিদ্যুৎ ব্যবহার করার কারণে হায়ার স্ল্যাবে ওনার বিল কাটতেছে। 1 টাকাও ওনার কাছ থেকে অতিরিক্ত নেওয়া হচ্ছে না। চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিদ্যুতের মোট গ্রাহক 16,28,000। বর্তমানে 60% গ্রাহক এসেছে প্রিপেড মিটারের আওতায়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। তন্ময়, লক্ষ্যমাত্রার 6 বছর আগেই কিন্তু 29 শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষক নিয়োগের যে পরিকল্পনার কথা বা যে অনুপাতের কথা বলা হয়েছিল সেটি অর্জন করেছে সরকার। এবং সম্পা গড় হিসেব যদি আমরা করি সেটি আমাদের জন্য সুখবর হলেও দেশের এখনো অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে এখনো শিক্ষক সংকটটা কিন্তু রয়ে গেছে। আমরা অলরেডি শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1:29 ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি। আমাদের রেশিও হয়েছে, কিন্তু শিক্ষক ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি সেই জায়গাটাকে ঠিক করলে আমরা এই অ্যাচিভমেন্টের যে ফলাফল সেটি ঘরে তুলতে পারবো, শিক্ষার্থীরা লাভবান হবে। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পর। এমনিতেই কোরবানির ঈদের আগে এক দফা বেড়েছে মশলা জাতীয় পণ্যের দাম। এরই মধ্যে সরকারিভাবে ডলারের দাম 7 টাকা বেড়ে যাওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারে আমদানি নির্ভর এসব পণ্যের দাম দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই ডাল জাতীয় পণ্যও। দাম বাড়লেও সরবরাহ সংকট হবে না বলছেন আমদানিকারক ও বিক্রেতারা। কাজী মাহফুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বছরে যে কোনো সময়ের তুলনায় গরম মশলার চাহিদা বেশি থাকে কোরবানির ঈদের সময়। ঈদের বাকি 1 মাসের বেশি সময় থাকলেও এরই মধ্যে বাজারে প্রায় সব ধরনের মশলার দাম এক দফা বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ডলারের দাম 7 টাকা বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে এলাচ, জিরা, লবঙ্গ সহ অন্যান্য মশলা জাতীয় পণ্য।
তবে অস্বাভাবিক দাম বেড়েছে এলাচের। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজি প্রতি 200 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 2800 থেকে 3800 টাকা কেজি দরে। গেল এক বছরে এই পণ্যটির দাম 50% বেড়েছে। এছাড়া বাজারে জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 830 টাকা, লবঙ্গ 1350 টাকা আর গোলমরিচ বিক্রি হচ্ছে 780 টাকা কেজিতে। তবে অপরিবর্তিত রয়েছে দারচিনি ও ধনিয়ার দাম, বিক্রি হচ্ছে যথাক্রমে 380 টাকা এবং 140 থেকে 180 টাকায়। ইম্পোর্টে ওনারা বারবার একটা কথা বলতেছেন, ইম্পোর্টের খরচটা বাড়তেছে, এদিকে আপনার এলসি করতে পারতেছেন না আপনার, তারপরে বিভিন্ন সময় ইন্ডিয়া অনেক সময় মাল দিচ্ছে না, হ্যাঁ, তারপর আপনার ডলারের দামটা বাড়তেছে। এটা বেড়ে যাওয়ার প্রধান কারণটা মূলত এটাই হচ্ছে কি ইন্ডিয়া থেকে মালটা এই রিসেন্ট এলসি দিয়েই কিন্তু আনতে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা। বাকি অন্যান্য মালগুলো যেমন গুয়েতমালার মাল, এলাচি সেগুলো আগের এখানেই চলে আসছিল, যে কারণে সেটার উপর দামটা তেমন একটা প্রভাব পড়েনি। এদিকে ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ডাল জাতীয় পণ্যেও। সপ্তাহ ব্যবধানে খাতুনগঞ্জের বাজারে সব ধরনের ডালের দাম কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। মুগ ডাল বিক্রি হচ্ছে 121 থেকে 144 টাকা, মসুর 97 থেকে 122 টাকা, অ্যাঙ্কর 71 টাকা আর চনার ডাল 96 থেকে 97 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডলার দাম তো আপনারা নিজেরাই দেখছেন 60 টাকা করে বাড়লে এটার প্রভাব অবশ্যই পড়ছে। বর্তমানে যে এলসিগুলি হচ্ছে, বর্তমানে পোর্টেও যেগুলি আসছে ওগুলি তো আর ব্যাংকে আপনার সাথে কথা বলছে একটা যখন মাল পণ্য আপনার মানে তারিখ বরাবর চলে আসে তখন ডলার যে দাম ওই দামে পেমেন্ট করে বের করতে হয় পণ্যটা। আমদানিকারক এবং বিক্রেতারা বলছেন ডলারের দাম বাড়ার কারণে শতভাগ আমদানি পণ্যগুলোর দাম, শিপিং, কন্টেনার ভাড়াসহ বিভিন্ন ধাপে বেড়ে যাওয়ায় যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ছে। ডলারের দাম বাড়ায় অনেক আমদানিকারক পণ্য আমদানি বন্ধ রেখেছে। তবে কোরবানির আগে চাহিদার শীর্ষে থাকা মশলা জাতীয় পণ্যের সরবরাহ সংকট হবে না বলছেন তারা। প্রতি ডলারে 7 টাকা বেড়েছে, সেক্ষেত্রে আমি মনে করছি এবং আমাদের যারা আমদানিকারকরা যেটি বলেছেন সেটি হচ্ছে তারা প্রায় 7 থেকে 8% প্রত্যেকটি পণ্যের দাম বাড়বে। এদিকে বাজার তদারকিতে শনিবার খাতুনগঞ্জে অভিযানে নামে জেলা প্রশাসন। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না করা, প্যাকেটজাত মশলার বিএসটিআই অনুমোদন না থাকা সহ বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। যে মূল্য তালিকাটি হালনাগাদ ছিল না এবং তারা কিছু পণ্যের মোড়কবদ্ধ করেছে যেটা আসলে বিএসটি এর অনুমোদন লাগে এবং সেই মোড়কের গায়ে কোনো এক্সপায়ারি ডেট, তারপর ওজন কত, তারপর সেটা উৎপাদনের তারিখ, এগুলি কিছুই ছিল না, যেগুলি সবই আইন বহির্ভূত কার্যকলাপ। ঈদের আঁচ লাগতেই মশলা জাতীয় পণ্যের দাম কয়েক দফা বেড়েছে। তার সাথে আমদানি, পাইকারি ও খুচরা পর্যায়ের দামে বিস্তর ফারাক দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রেতাদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এদিকে গত কয়েকদিন ধরে অস্থিতিশীল ডিমের বাজার। উৎপাদন খরচ না বাড়লেও সমিতির সিদ্ধান্ত মেনে প্রতি পিস ডিমে অন্তত 3 টাকা দাম বাড়িয়েছেন খামারিরা। এরপর কয়েকবার হাত বদল হয়ে প্রতি পিস ডিমে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে 2 থেকে 2.5 টাকা, যাতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে ক্রেতার কাঁধে। গাজীপুর থেকে ইফতেখার রায়হান এবং বগুড়া থেকে মাজিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের প্রান্তিক খামারি হুমায়ুন কবির দীর্ঘ 18 বছর ধরে মুরগির খামার করছেন তিনি। বর্তমানে খামারে মুরগির সংখ্যা প্রায় 5000। খামারির দাবি, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি সহ আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে একটি ডিম উৎপাদনে খরচ হয় 10 টাকা। গত কয়েক মাস এই ডিম 8 টাকা করে বিক্রি করলেও বর্তমানে তা বিক্রি করছেন 11 টাকায়। আর এই ডিমের দর নির্ধারণ করে দেয় সমিতি। বাচ্চা থেকে শুরু করে মুরগি পর্যন্ত আমাদের অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং এই বাচ্চা পড়াশোনা আনার পরে যে খাবার খরচ, ভ্যাকসিন খরচ, প্লাস ঔষধ খরচ, কারেন্ট, তারপর কারেন্ট না থাকলে জেনারেটর, তেল, সব মিলে আমাদের আসলে একটা মুরগির প্রতি, ডিমের প্রতি প্রায় 10 থেকে 10.5 টাকা খরচ পড়ে যায়। খামারিরা বলছেন গরমের কারণে 15 থেকে 20% কমেছে ডিমের উৎপাদন, যার প্রভাব পড়ছে বাজারে। এছাড়া ডিমের দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগীদেরও হাত রয়েছে। যারা খামারি, যারা ব্যাপারী নেয় সমিতি, ওরা দাম বাড়ায়, 2-3 টাকার দাম বাড়ায়, আমরা তো ওইটা পাইতেছি না। বিভিন্ন সময় খামারিরা খাবারের দাম বৃদ্ধির কথা জানালেও ফিড ব্যবসায়ীরা জানান গত 3 মাসে বাড়েনি দাম, তবে বেড়েছে মুরগির বাচ্চার দাম। 3 মাস আগে খাবার দাম ছিল 29-60 টাকা, এখনও 29-60 টাকা আছে। খাবার দাম ইদানিং বাড়েনি আর কি, কিন্তু বাচ্চার দাম বাড়ছে। আগে বাচ্চা বিক্রি মানে আমাদের বাচ্চা কিনতে হতো 57 টাকা সরকার নির্ধারিত দামে, সেই বাচ্চা আমাদের এখন লেয়ার বাচ্চা কিনতে 80 টাকা।
গাজীপুরের এই খামারে একটি ডিম উৎপাদনে খরচ পড়ছে 10 টাকা, যা কয়েক হাত বদলে ভোক্তার হাতে গিয়ে পৌঁছায়। এবার আমরা চলে যাচ্ছি বগুড়ায়। সেখানে সহকর্মী মাজেদ রহমান জানাবেন খুচরা বাজারে ডিমের দরদাম। গাজীপুর খামারের ডিমের দরদাম জানছিলাম সহকর্মী ইফতেখার রায়হানের কাছে। এখন জানাবো খুচরা পর্যায়ে বগুড়াতে কি দামে ডিম বিক্রি হচ্ছে। বগুড়ায় ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। তাদের ইচ্ছা অনুযায়ী ওঠানামা করে ডিমের দাম। ডিম উৎপাদনকারী বড় প্রতিষ্ঠানগুলো সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের। তাই ডিমের বাজারে তৈরি হয়েছে অস্থিতি। কয়েক হাত বদল হয়ে পাইকারিতে 46 ও খুচরা দোকানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 50 টাকায়। এখন মোবাইলে ডিমের দাম কম বেশি করতেছে সবসময় কাজি আর সিপি, আর আমরা বিক্রি করে খুচরা হলো 45 টাকা হালি, তাহলে 1125 টাকা সব হচ্ছে। আমাদের হাতের 2টা ডিম ভেঙে গেল, এইভাবেই চলে আমাদের। অল্প বেশি লাভ আমরা করতে পারি না, লাভ করতেছে ওপর থেকেই। প্রতিদিন বড়া 4টা থেকে 5টা গাড়ি দিছে, এখন অলরেডি 2টা থেকে 3টা গাড়ি দেয়। তার 2টা গাড়িতে শর্ট হয়ে গেল, আপনার সরবরাহ তো কমে গেল। সরবরাহ কমে গেল মানে ডিমটা মারামারি লেগে গেল, আর মারামারি লাগে যাওয়ার অর্থই হলো যে ডিমের দাম বেশি। যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ ডিমের বাজারে অস্থিতিশীল হয় বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজার নজরদারির দাবি তাদের। আমাদের প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার জন্য একটা বাজেট থাকে, এখন ডিম এই বাজারের মধ্যে আমাদের মেনে নিতে হয়। আর ডিমের দাম বাড়তি হচ্ছে, যার কারণে আমাদের বাজেটটা কুলাতে পারতেছি না। আমরা মাংসের দাম বৃদ্ধি পাওয়ার পরে ডিমের সুইচ করা হয়। ডিমের এখন দেখি যে ডিমের দামও বাড়তেছে, তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। তো প্রতি মাসের খরচ এমনিতেই বেড়ে যাচ্ছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে এর আগেও চিহ্নিত করা হয়েছিল কয়েকটি কর্পোরেট হাউসকে, তবে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা না নেওয়ায় আবার বেড়েছে এই ডিমের বাজার। কর্পোরেট হাউস এবং ডিলার পর্যায়ে যদি নজরদারি রাখা যায় তাহলে কমানো সম্ভব এই ডিমের বাজার। বগুড়ার খুচরা ডিমের বাজার থেকে মাজেদুর রহমান। এখন একচেটিয়া ব্যবসায়ী সিন্ডিকেট না থামানো গেলে মূল্যস্ফীতি কমানো কঠিন হবে বলে মনে করছেন দেশের অনেক অর্থনীতিবিদ। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনে এক সেমিনারে বক্তারা বলেন, বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এগুতে হবে পরিকল্পিতভাবে। শাহাদাত অভ্রর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের অর্থনীতি অনেকদিন ধরেই চাপে আছে মূল্যস্ফীতি ও ডলার সংকটে, আর তা সামাল দিতে গত 1.5 বছরে নীতি সুদের হার বেড়েছে 9 বারের বেশি। তবু খুব একটা লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। দেশের অর্থনীতির এমন সব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নানা বিষয় উঠে আসে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিনে। সেমিনারে বক্তারা বলেন, মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পায়নি স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও। মিডল ইনকাম গ্রুপ পর্যন্ত তারা তাদের কনজাম্পশন কার্টেল করে দিচ্ছে। হায়ার মিডল ইনকাম থেকে শুরু করে তারা ডিস সেভিংস, প্রেজেন্ট সেভিংস কমাইছে, প্রিভিয়াস সেভিংস এনে তারা ইনক্যাশ করে তারা এই সিচুয়েশনের সাথে তারা কম করতেছে। এইভাবে তারা মুদ্রাস্ফীতিকে তারা মোকাবেলা করার জন্য চেষ্টা করতেছে। অর্থনৈতিক সমস্যার বাইরেও একচেটিয়া ব্যবসায়ীদেরও মূল্যস্ফীতি বাড়ার জন্য দায়ী করেন বক্তারা। কাজ করছে না তার বড় কারণটা হচ্ছে এখানে দুষ্ট চক্রগত বলি আছে, যাকে সিন্ডিকেট বলি আমরা। তো দুষ্ট চক্রগুলোর দিকে নজর দিতে হবে এবং ওগুলোকে নিয়ন্ত্রণে আনলে আমি মনে করি যে সঠিক যে নীতি নেওয়া হয় সেই নীতি কাজ করবে এবং প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সেমিনারে বক্তারা বলেন, প্রতি বছরই বাজেট ঘোষণাকে কেন্দ্র করে অযৌক্তিকভাবে বেড়ে যায় অনেক পণ্যের দাম। এবারও তেমনটা ঘটার শঙ্কায় আগে থেকেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। এছাড়া রাজস্ব আদায়ে আরও পরিকল্পনা মাফিক এগুনোর কথাও বলেন বক্তারা। ট্যাক্স জিডিপি রেশিও ইট ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কেন ওয়ান অফ দ্য লোয়েস্ট হবে, তাই না? ট্যাক্স কারা দিচ্ছে না, তাই না? ডেফিনেটলি আপনারা ভাবতে পারেন যে গরিব মানুষ ট্যাক্স কম, আসলে ট্যাক্স, কারণ ওরা তো সবাই ইনডিরেক্ট ট্যাক্স দেয়, তাই না? ডিরেক্ট ট্যাক্স দেয় না, ডিরেক্ট ট্যাক্স তো আমরা ওই বড় লোকের দেই না। তো এই যে ডিরেক্ট ট্যাক্সের পরিমাণটা বাড়াতে হবে। মূল্যস্ফীতি কমাতে আর্থিক খাতের পাশাপাশি অন্যান্য খাতের দিকেও নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদ ও গবেষকদের। চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে যোগান বাড়ানোর পরামর্শ দেন তারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশে 2030 সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে প্রতি 30 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের কথা বলা হলেও 6 বছর আগেই সেই লক্ষ্য অর্জন করল সরকার। এখন গড়ে 29 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন। তবে গড়ের হিসেবে এই অর্জন হলেও অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। শিক্ষাবিদরা বলছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষকের সংখ্যা আরও বাড়াতে হবে। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। 2010 সালেও সরকারি প্রাথমিকে প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিল মাত্র একজন। অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশে 2030 সালের মধ্যে প্রতি 30 জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষকের কথা বলা হয়েছে। এই অবস্থায় গত বছরই 37,574 জনকে নতুন করে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া চলমান 14,000-এর বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে এবছর জুনের মধ্যেই। এতে 6 বছর আগেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে দেশে এখন সরকারি প্রাথমিকে 29 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে এ তথ্য। মন্ত্রণালয়ের সচিব বলেন, স্বাধীনতার পরে প্রাথমিক শিক্ষায় এটি সরকারের অনেক বড় অর্জন। আমরা আগামী কয়েকদিনের ভিতরে এটা পাবলিশ করব। এটা আমাদের ন্যাশনাল ডকুমেন্ট, আমাদের ফাইন্ডিংস এসেছে। আমরা অলরেডি 2023 সনের 31শে ডিসেম্বরের তথ্য অনুযায়ী আমরা শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1:29 ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি। শ্রেণী কার্যক্রম পরিচালনায় আগে যে বেগ পেতে হতো, শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক ব্যবধান কমে আসায় তা এখন অনেক বিদ্যালয়েই স্বাভাবিক হয়ে আসছে। সংকটকালীন সময়ে আমরা শ্রেণী পাঠদানে একটু সমস্যায় পড়েছিলাম। আমাদের বিল্ডিং আসছে, বিল্ডিংয়ের সাথে সাথেই 2টা করে টিচার পাইছি, বেঞ্চ পেয়েছি, এখন আর পাঠদানে কোনো ব্যাঘাত হয় না। তবে আলাদা চিত্র রয়েছে অনেক বিদ্যালয়ে। এই যেমন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েই বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত 780 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 16 জন, অর্থাৎ প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন। এতে শ্রেণী কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হয় শিক্ষকদের। এই শিক্ষক স্বল্পতার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের আমাদের বাধার সম্মুখীন হতে হয় এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে। বিশ্বের অনেক উন্নত দেশেই 10 থেকে 15 শিক্ষার্থীর জন্য বরাদ্দ একজন শিক্ষক। শিক্ষাবিদরা বলছেন, 2023 সাল থেকে যে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে তা যথাযথ বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষায় গড়ে অন্তত 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক হওয়া দরকার। আমরা তো আর ফিনল্যান্ড বা তাদের মতো প্রতি 13 জন বা 15 জনের মতো একজন আমরা সেই ক্যাপাসিটি নেই। হয়তো বা নতুন করে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে যে 20 জনে একজন বা এরকম আমাদেরকে যেতে হবে। আমরা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সেদিকে যেতে হবে। আমাদের রেশিও হয়েছে, কিন্তু শিক্ষক ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি, সেই জায়গাটাকে ঠিক করলে আমরা এই অ্যাচিভমেন্টের যে ফলাফল সেটি ঘরে তুলতে পারবো, শিক্ষার্থীরা লাভবান হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বছরে প্রায় 6,000 শিক্ষক অবসরে যান। শূন্য পদ পূরণ সহ নতুন পদ সৃষ্টি করে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এতে শিশুদের ভিত যেমন মজবুত হবে, তেমনি বাড়বে শিক্ষার গুণগত মানও। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সান্ধ্যবাজারের আয়োজন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। হজযাত্রা নিয়ে এখনও অনিশ্চয়তায় প্রায় 4,000 মুসল্লি। তবে এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাব। আর এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করলেও রোববারের মধ্যে সবার হজ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। আল্লাহর মেহমান হয়ে কাবার উদ্দেশ্যে সৌভাগ্যবানদের যাত্রা। পবিত্র ভূমিতে হাজির হয়ে যারা সুউচ্চ কণ্ঠে ঘোষণা করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর ঘরে হাজিরা দিতে যাওয়া বান্দাদের চোখে মুখে তাই ছিল উচ্ছ্বাস। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ পবিত্র কাবার পথ ধরেছেন জীবনসঙ্গীর হাত ধরে। তবে চাওয়া সবার একই, মহান স্রষ্টার সন্তুষ্টি লাভ আর মুসলিম উম্মার শান্তি কামনা। পবিত্র ঘর জিয়ারত করতে যেতে পারছি,
আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পবিত্র ভূমি মক্কা নগরীতে এবং মদিনায় নিয়ে যাচ্ছি, আমরা যেতে পারতেছি। আল্লাহ আমাদের মেহমান হিসাবে কবুল করছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের শুরু থেকে এই পর্যন্ত যত অফিসিয়াল কার্যক্রম খুব সুন্দর সুষ্ঠুভাবে সহি সালামতে সম্পন্ন হয়েছে। দেশ এবং সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের হজে মাবরুর যেন করার তৌফিক দান করেন। পবিত্র হজ উপলক্ষে হাজিদের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে, যেখানে হজ যাত্রীদের নেই কোনো ভোগান্তির অভিযোগ। তবে এখনও কাটেনি হজ যাত্রীদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা। সৌদি সরকারের ভিসা প্রদানের সময়সীমা শেষ হলেও এখনও ভিসা পাননি প্রায় 4000 হজযাত্রী। ভিসা জটিলতার জন্য এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবেই দায়ী বলে মনে করছেন অনেকে। এজেন্সিগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাব। হজ যে গমনের জন্য এনলিস্টেড সরকারের নির্ধারিত লাইসেন্সের এর কাছে টাকা দিবে, তাদের মাধ্যমে যাবে, এতে করে এর দায়িত্ব সরকার নিবে, হাব নিবে এবং তাকে আইন যদি কোনো ব্যত্যয় হয় তাকে আইনের আওতায় আনা যাবে। ভিসা নিশ্চিতের জন্য সৌদি সরকারের দ্বিতীয় দফায় বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ শেষ হয় 11 মে রাত 12টায়। কিন্তু তারপরও যাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে রোববারের মধ্যে বাকিরা ভিসা পেয়ে যাবেন। আমরা আশ্বস্ত এইভাবে করতে চাই যে আসলে প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন করা, ভিসা সাবমিট করা, এই সামান্য অংশটুকু বাকি আছে। এটা করা মাত্রই ভিসা প্রিন্ট হয়ে যাবে এবং প্রিন্ট হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট হজযাত্রীগণ তাদের হজ যাত্রা নিশ্চিত করতে পারবে। পবিত্র হজ পালনে এবছর সরকারি ও বেসরকারি মিলিয়ে নিবন্ধন করেছেন 85,000-এরও বেশি হজযাত্রী। আর ঢাকা থেকে এরই মধ্যে সৌদি পৌঁছেছেন 27,000-এরও বেশি হজযাত্রী। আসিফ ইকবাল, এখন, ঢাকা। রাজধানীর ধোলাইখাল এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা ব্যাংকের এসি থেকেই আগুনের সূত্রপাত। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর ধোলাইখালের নতুন রাস্তা এলাকার 6তলা এ ভবনের 2য় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অফিস, আর ওপরের বাকি 3 তলা আবাসিক। শনিবার সকাল 10:40 হঠাৎ খবর আসে ভবনটির মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিদ্যুতের ট্রান্সমিটারে বিকট শব্দ হলে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। পরে ধোঁয়া ও আগুন দেখতে পেলে খবর দেয় ফায়ার সার্ভিসকে। আগুন লাগার পরপরই আবাসিকের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। দুমাস ছিলেছিলি হুন্না পাবলিক ছিলেছিলি করছে হুন্না আমরা দায় এসেছি গুলি ভিতরতে নিয়ে আর দেখতেছি ধুমার আগুন। বিকট একটা শব্দ, ওই যে শব্দ হওয়ার পর পুরো কারেন্ট চলে গেছে। তো ধোয়ার কারণে ওরা আর কি ওই ছাদে উঠছে, ছাদে ওইটা অন্য ছাদের বিল্ডিংয়ে টপকায় তারপর নিচে নামছে। বাস্ট হওয়ার পর সাথে সাথেই আগুনটা ভিতরের দিকে চলে গেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় সূত্রাপুর ফায়ার স্টেশনের 2টি ইউনিট, এরপর যোগ দেয় সিদ্দিক বাজার স্টেশনের আরও 3টি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীদের 1.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 11:57। ফায়ার সার্ভিস জানায়, ব্যাংকটির এসি থেকেই আগুনের সূত্রপাত। শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ ছিল। একজন নিরাপত্তারক্ষী আর ব্যাংকের এক কর্মকর্তা ছিলেন। এইখানে আমরা যেটা আইডেন্টিফাই করতে পেরেছি, এটা একটা এসি ছিল, এসি থেকে হয়তো শর্ট সার্কিট হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আছে, তাদের আর একজন অফিসার বাকি আছে, উনি আসলে হয়তো খুলবে, আমরা এই জন্য অপেক্ষা করছি। আগুন লাগার পর ব্যাংকটির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ওয়ারি থানা পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার আমরা সব করেছি। আমরা দেখেন আপনি যে ঘটনাস্থল কন্ট্রোল করেছি, আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করেছি, আমাদের সিনিয়র অফিসাররাও আছে এখানে। আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছি এবং যেহেতু সরকারের সম্পত্তি, এটা আমরা যেভাবেই হোক এটাকে আমরা নিরাপত্তা বিধান করবো ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। উপস্থিত ব্যাংক কর্মকর্তারা জানান, আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানানো হবে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সময় হলো আরেকটা বিরতিতে যাবার, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। এবারে আন্তর্জাতিক।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে আঘাত হানা একাধিক ঝড়ে অন্তত 7 জনের প্রাণহানি হয়েছে। ঝড়ের প্রভাবে রাজ্যটির দক্ষিণ পূর্বাঞ্চলে অন্তত 5 লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। এদিকে হিউস্টনে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেস্তে যেতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের টি-20 সিরিজের প্রথম ম্যাচ। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল 2 দিন ধরে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত টেক্সাসের হিউস্টন শহরের জনজীবন। হিউস্টনের হ্যারিস কাউন্টি কর্তৃপক্ষ বলছে, শুক্রবার আঘাত হানা ঝড়ের কবলে পড়ে অন্তত 3 জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। ঝড়টি লুইজিয়ানার দিকে সরে যাওয়ায় গালফ উপকূলীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। This kind of wind is something we have not seen in Harris County since Hurricane Alicia in 1983. There were strong winds in Ike. I remember, so many of us remember in 2008, but it was not like this. ঝড়ের কবলে পড়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের 8টি ইউনিট। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কতজন আহত হয়েছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি কাউন্টি কর্তৃপক্ষ। বিদ্যুৎবিহীন অবস্থায় থাকা 7,40,000 গ্রাহককে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। We are going to have to talk about this disaster in weeks, not days. For some folks, the luckier ones, it might be days, not hours. For some who've had the power restored, you know, that's wonderful. But for many people, it's going to be weeks and not days. ভেঙে পড়া গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ট্রাফিক সিগন্যালের লাইট অকার্যকর হওয়ার পাশাপাশি সড়কগুলোতে জানালার ভাঙা কাঁচ ছড়িয়ে থাকায় হিউস্টনের কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে কয়েকটি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে ঝড়ের তোড়ে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট স্টেডিয়াম ভবনের অস্থায়ী স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আসন্ন টি-20 সিরিজের ম্যাচ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। দেশটির ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা এক্স বার্তায় জানান, বাতিল হতে পারে আগামী 21 মের প্রথম ম্যাচ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 2023 সালের শেষ 6 মাসে ইউক্রেনের দখলে নেওয়া অঞ্চলের চেয়েও বেশি অঞ্চল মাত্র 6 সপ্তাহে দখলে নিয়েছে রাশিয়া। তবে খার্কিভে হামলা চালালেও শহরটি দখলের পরিকল্পনা নেই মস্কোর। এদিকে পুতিনের অভিযোগ, শান্তি আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছে ইউক্রেন। নাফিয়ার মননের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের দ্বিতীয়ার্ধে ঘোষণা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। শীতকালীন এই অভিযানে মস্কোর সেনাদের হাত থেকে বেশ কিছু এলাকা দখলমুক্ত করে কিয়েভ। তবে চলতি বছর পাল্টেছে দৃশ্যপট, ইউক্রেনের মাটি পুনর্দখল করছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, 2023 সালের জুন থেকে ডিসেম্বরে 515 কিলোমিটার এলাকা পুনর্দখল করে ইউক্রেন। এ সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমারা কিয়েভকে সরবরাহ করে 1500-র বেশি সাজোয়া যান। চলতি বছর রাশিয়া পুনর্দখল করে ইউক্রেনের 1400 কিলোমিটারের বেশি এলাকা, যার অর্ধেকই এসেছে গেল 6 সপ্তাহের যুদ্ধে। ফলে কার্যত ব্যর্থ হয়েছে ইউক্রেনের পাল্টা আক্রমণের অভিযান। গেল সপ্তাহে ইউক্রেনের 12টি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বর্তমানে অগ্রসর হচ্ছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের দিকে। তবে যুদ্ধ নিয়ে গবেষণা করা মার্কিন সংস্থা স্টাডি অফ ওয়ারের মতে, শহরটি দখলের কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। মূলত নতুন ফ্রন্ট খোলার মাধ্যমে কিয়েভের সব সংরক্ষিত সেনাকে মাঠে নামাতে চাচ্ছে মস্কো। এতে দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগে সম্মুখ সারি থেকে পুরোদমে হামলা চালানোর সুযোগ পাবে রুশ সেনারা। পশ্চিমাদের প্রভাবে কিয়েভ আলোচনার বদলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। চীন সফরে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, 2022-এর ডিসেম্বরে আলোচনার কথায় রুশ সেনারা পিছু হটলে বিশ্বাসঘাতকতা করে জেলেনস্কি প্রশাসন। Подписывать документы, если противоположной стороны к виску приставлен пистолет. Что надо сделать, было спрошено с нашей стороны. Мы спросили, надо отвести войска от Киева. এদিকে ইউক্রেনের 1.5 লক্ষাধিক সেনাকে প্রশিক্ষণের জন্য দেশটিতে সামরিক প্রশিক্ষক পাঠানোর দ্বারপ্রান্তে ন্যাটো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এ সম্পর্কিত একটি প্রস্তাব তৈরি করেছে, যদিও নিরাপত্তা শঙ্কায় প্রশিক্ষক পাঠানোর বিষয়ে অনাগ্রহী যুক্তরাষ্ট্র। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।
এই ছিল শান্ত বাজারের আয়োজনে। তবে যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।